আমাদের হচ্ছে আজকের যে পড়ার যে বিষয়টা, আজকে আমরা পড়বো হচ্ছে বায়াসনেস বা হচ্ছে ওভারফিটিং অথবা আন্ডারফিটিং। এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমাদের টোটাল ডিসকাশনটা হবে। আমরা যেহেতু মোটামুটি অনেক দূরই আসলে আমাদের কভার করা শেষ। আমরা এখন পর্যন্ত পড়ছি হচ্ছে টাইপস অফ মেশিন লার্নিং, সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, দেন হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং। এই তিনটা আসলে সিনারিও থেকে আমরা কিভাবে খুঁজে বের করব, এই জিনিসগুলো আমরা দেখছি, তাই তো? একটু কারেক্ট করেন আমাকে যদি আমি কোনো জায়গাটা মিস করি আর কি, বুঝতে পারছেন? আর আপনারা একটু ক্লাসে কাইন্ডলি রেসপন্স করেন। দেন হচ্ছে আমরা পড়ছি হচ্ছে লার্নিং এর প্যারাডিমগুলা, মডেল বেসড লার্নিং, ইনস্ট্যান্স বেসড লার্নিং বা অনলাইন লার্নিং, ব্যাচ লার্নিং, ওগুলো আসলে কিভাবে কাজ করে। তারপরে আমরা কেএনএন এর ক্লাসিফিকেশন পড়ছি, ডিস্টেন্স ম্যাট্রিক্সগুলো আমরা পড়ছি, ম্যানহাটন ডিস্টেন্স, ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে কিভাবে কেএনএন এর ক্লাসিফিকেশন করতে হয়। তারপরে আমরা পড়াশোনা করছি হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স থেকে কিভাবে আমরা প্রিসিশন, রিকল, F1 স্কোর হচ্ছে ক্যালকুলেট করব, একটা সিনারিও থেকে কিভাবে কনফিউশন ম্যাট্রিক্স আমরা ড্র করব। তারপরে আমরা লিনিয়ার রিগ্রেশনেরও ক্লাস শেষ আমাদের, তাই না? আমরা কিভাবে লিনিয়ার রিগ্রেশন বা একটা ডেটা যদি দেয়া থাকে ওখান থেকে আমরা কিভাবে কোনো প্রাইস অথবা হচ্ছে সিজিপিএ বলতে পারেন বা যে কোনো ধরনের হাউসের রেন্টিং, ওগুলো আমরা কিভাবে প্রেডিকশন করব, ওটাও আমরা করছি লিনিয়ার রিগ্রেশন। এবং লিনিয়ার রিগ্রেশন করার পাশাপাশি আমরা সাথে সাথে এররগুলো অ্যানালাইসিস করছি, এমএই, এমএসই, দেন হচ্ছে আরএমএসই বা আর স্কোয়ার এরর, এররের ক্যালকুলেশন এবং ওইগুলোর ইন্টারপ্রিটেশনগুলোও আমরা দেখছি। এবং সর্বশেষ যেদিন লাস্ট অনলাইন ক্লাসে আমরা আসলে শেষ করছি লজিস্টিক রিগ্রেশন। তার মানে রিগ্রেশন দিয়ে আসলে কিভাবে ক্লাসিফিকেশনের প্রবলেম সলভ করা যায় যাতে আমাদের নন লিনিয়ারিটিটা ইন্ট্রোডিউস করা হয়, ওইটা আমরা ওই দিন পড়ছি এবং অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে কিছু ডিসকাশন করা হয়েছে। তো এইটুকুনের মধ্যেই মোটামুটি মিড টার্মের সিলেবাস পুরাটাই কভার করা শেষ। একটা ছোট্ট টপিক বাকি আছে যেটা হচ্ছে ওভারফিটিং অ্যান্ড আন্ডারফিটিং ইন লিনিয়ার রিগ্রেশন। তার মানে আমাদের মডেলটা যে পারফর্ম করতেছে, আমরা একটা মডেলের প্রেডিকশন একুরেসি বের করতেছি, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি মডেলটা যে ট্রেন হচ্ছে বা মডেলটা যে লার্ন হইতেছে, ওই জিনিসটার মধ্যে আসলে কিছু এররের, কিছু ফাংশনের মতো বলতে পারেন যে ফিটিং এর কিছু ইস্যুস থাকে, ওভার ফিটিং এবং আন্ডার ফিটিং। এই দুইটা টার্ম আপনাদের কাছে হচ্ছে কিছুটা রিলেটেড থাকতে পারে। আপনারা হয়তো বা দুইটা ওয়ার্ড শুনছেন যে আসলে ওভার রেটেড এবং আন্ডার রেটেড। শুনছেন না এই দুইটা ওয়ার্ড? ওভার রেটেড আর আন্ডার রেটেড বলতে কি বোঝেন একটু বলেন তো, যে কোনো একজন। হুম, তাহলে আসলে ওভার রেটেড বলা হয় থাকে, আর আন্ডার রেটেড ভাইস ভার্সা। ওকে, এটাও কাইন্ডলি ধরেন যে মোটামুটি সিমিলার একটা জিনিস। যেমন ধরেন আপনার যে মডেলটা আছে, আপনি একটা মডেলের হচ্ছে ট্রেনিং করাচ্ছেন। ওই মডেলের আমরা যখন হচ্ছে ডেটা সেট নিয়ে কাজ করি, ধরেন যে একটা মডেলের 70% ডেটার উপরে আমরা হচ্ছে ট্রেন করাই এবং বাদবাকি 15% ডেটার উপরে বা হচ্ছে 20% ডেটার উপরে আমরা হচ্ছে টেস্ট করাই, আর কিছু ডেটা থাকে আমাদের ভ্যালিডেশনের জন্য। এখন ধরেন যে এইরকম, বা ধরেন যে 80-20 আমরা শুধু ট্রেন আর টেস্টের কথাই চিন্তা করতেছি। তার মানে ট্রেনিং যে করাচ্ছি আমি আমার যে ডেটাটার উপরে, ওই ডেটার উপর ট্রেনিং করানোর পরে আমার মডেল আসলে পারফরমেন্স দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, 99% একুরেট। আমি দেখতেছি যে আমার ট্রেনিংয়ের ক্ষেত্রে দেখাচ্ছে যে আমার মেশিনটা বা আমার সিস্টেমটা মডেলের যে রেজাল্টগুলা বা টেস্টিং ডেটা মানে ট্রেনিংয়ের যে ডেটাগুলো ওইগুলোর মধ্যে 90%-এর আপ, 99 বা 100%ই ধরেন যে একুরেসি দেখাইতেছে যে হ্যাঁ তার পারফরমেন্স খুবই বেটার। হ্যাঁ, ম্যাডাম বলেন। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড করতেছি। তো এখন চিন্তা করেন যে মানে ট্রেনিং করানোর সময় আমার সিস্টেমটা বলতেছে যে আমার পারফরমেন্স খুবই বেটার এবং সে একদম সব কিছু সঠিকভাবে প্রেডিকশন করতে পারতেছে। কিন্তু যখন আমি একটা আনসিন ডেটার উপরে তাকে টেস্ট করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে তার পারফরমেন্স আসলে খুবই ড্রপ করছে এবং এই ড্রপটা ধরেন যে তার পারফরমেন্স তখন ধরেন যে 60%। তার মানে টেস্টিং ডেটার উপরে সে 60% প্রেডিকশন সঠিক দিতে পারতেছে, বাকিগুলা ভুল। তাহলে আসলে আমরা কি বলতে পারি যে দেখেন সে আসলে ট্রেনিং এর সময় বলতেছে যে সে আসলে সবকিছুই পারতেছে, কিন্তু আমরা যখন তাকে টেস্টিং করতেছি তখন আসলে সে ওই রকম আসলে পারফরমেন্স দিতে পারতেছে না। তার মানে তার আসলে হাইপটা ওই রকম বেশি, বা ওভার ট্রেন্ড বলতে পারেন বা ওভার রেটেড বলতে পারেন। তো এই জন্য তাকে বলা হয় যে ওভার ফিটিং। তার মানে ট্রেনিং এর সময় সে একটু বেশি ওভার ফিট হয়ে গেছে, কিন্তু টেস্টিং এর সময় আসলে যে অ্যাকচুয়াল প্রেডিকশনটা দেওয়ার কথা সে আসলে ওই প্রেডিকশনটা দিতে পারতেছে না। এটাকে বলা হচ্ছে ওভার ফিটিং। আর আন্ডার ফিটিং এর যে বিষয়টা, এখানে আন্ডার ফিটিংটা হচ্ছে যে সে ট্রেনিং এর সময়ও কম পারফরমেন্স দিবে,
টেস্টিং এর সময় কম পারফরমেন্স দিবে, ওটাকে বলা হচ্ছে আন্ডার ফিটিং। তো এই ওভারফিটিং আন্ডারফিটিং এই দুইটা জিনিস বোঝার আগে আরো দুইটা টার্মস আসলে আমাদের কাছে আছে, যেই দুইটা টার্ম আসলে আপনাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে বায়াস অ্যান্ড ভেরিয়েন্স। তাহলে এখন আসি আমরা যে আসলে বায়াস ভেরিয়েন্স কি, কোনটা দ্বারা আসলে কি বোঝায়। বায়াসটা বলতেছে যে বায়াস ইজ আ মেজার টু ডিটারমাইন হাউ অ্যাকুরেট আ মডেলস প্রেডিকশন আর লাইকলি টু বি অন ফিউচার আনসিন ডেটা। তার মানে বায়াসটা কি বুঝাইতেছে দেখেন, বায়াস হচ্ছে এমন একটা মেজারমেন্ট করার একটা এলিমেন্ট যেটা আসলে ডিটারমাইন করে যে আমাদের মডেলের প্রেডিকশনটা আসলে টেস্টিং ডেটার উপরে কেমন হবে। তার মানে আনসিন ডেটার উপরে মডেলের যে প্রেডিকশন আছে বা পারফরমেন্স আছে, ওই পারফরমেন্সটা কতটুকুন বেটার হবে বা কতটুকুন ভালো হবে, ওই জিনিসটা বোঝায় হচ্ছে বায়াস। এখানে কথা বলে দিছে দেখেন যে কমপ্লেক্স মডেলস এজিউমিং দেয়ার is enough training data available can make accurate prediction, whereas models that are too naive are likely to perform badly concerning model prediction। তার মানে যেইগুলো কমপ্লেক্স মডেল আছে এগুলো আসলে আগে থেকেই এজিউম করে নেয় যে ট্রেনিং এর ক্ষেত্রে অনেক ডাটা অ্যাভেলেবেল আছে, সেই কারণে তার প্রেডিকশন বেটার হবে। যেইখানে খুবই ছোট্ট মডেল, যেখানে ডেটা খুবই কম, তারা আসলে পারফর্ম করে খুবই মানে খারাপ পারফর্ম করতেছে। তো সিম্পলি যদি আমরা বলি যে বায়াস ইজ এরর্স মেড বাই ট্রেনিং ডেটা, তার মানে আমাদের ট্রেনিং করার সময় ট্রেনিংয়ের ডেটার দ্বারা যেই ধরনের ভুলগুলা করা হয় তাকে আসলে বায়াস বলা হয়। তার মানে আপনার ওই যে একটা জিনিস আমরা পড়ছিলাম ক্লাসে, যে দেখেন আপনার যদি একটা ক্লাসের মধ্যে 100টা ডেটা থাকে আর আরেকটা ক্লাসের মধ্যে যদি আপনার ডেটা থাকে শুধুমাত্র 20টা, ওই 100টা ডেটার কিন্তু দেখেন প্যাটার্নগুলা কঠিন মানে একদম সঠিকভাবে সে গ্যাদার করবে এবং ওই প্যাটার্নগুলা থেকে হচ্ছে তার ইনফরমেশনগুলা নেওয়াটাও সহজ হবে। এই কারণে মডেলটা ওই যেই ক্লাসে ডেটার সংখ্যা বেশি থাকে ওই ক্লাসকে আসলে সে মানে ওই ক্লাসের দিকেই প্রেডিকশনটা নেয়ার জন্য বেশি টানবে। এই জিনিসটাকে আসলে বায়াসনেস বলা হয়। কাইন্ড অফ আমরা বলতে পারেন রিয়েল ওয়ার্ল্ডে যেরকম বলি যে আসলে সে তো একটা বায়াস ডিসিশন নিছে বা কোনো একটা জিনিসের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে আসলে বায়াসনেসটা তৈরি হয়। আর ভেরিয়েন্সটা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে বলা হয় হচ্ছে সেন্সিটিভিটি, বলতে পারেন সেন্সিটিভিটি অফ দ্য মডেল টুয়ার্ডস দ্য ট্রেনিং ডেটা। তার মানে এইখানে যদি ট্রেনিং ডেটার সাথে দুইটা জিনিসের কম্পেয়ার করেন, বায়াস হচ্ছে এরর মেড বাই ট্রেনিং ডেটা আর ভেরিয়েন্স হচ্ছে সেন্সিটিভিটি অফ দ্য মডেল টুয়ার্ডস ট্রেনিং ডেটা। তার মানে ট্রেনিং ডেটার প্রতি মডেলের যে সেন্সিটিভিটি বা ধরেন যে একটু ছোট্ট চেঞ্জ হওয়ার ফলে আমাদের ট্রেনিং ডেটার মধ্যে অল্প একটু চেঞ্জ হওয়ার ফলে যে আউটপুটে যেই বড় ধরনের একটা চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকে, ওই জিনিসটাকেই বলা হচ্ছে ভেরিয়েন্স। যেমন ভেরিয়েন্স আমরা স্ট্যাটিস্টিক্সে পড়ছি যে আমাদের টোটাল রেঞ্জটা আসলে মানে ডেটাটা কতটুকু স্প্রেড হয়ে যায়, ওই জিনিসটাকে আমরা ভেরিয়েন্সের মাধ্যমে ক্যালকুলেট করতে পারি। তার মানে ট্রেনিং ডেটার মাধ্যমে যে এররগুলো করা হয় ওগুলো হচ্ছে বায়াস, এবং ওই ট্রেনিং ডেটার মধ্যে ছোট্ট একটু চেঞ্জ আসার কারণে আমার মডেলের আউটপুটে এবং ট্রেনিংয়ে যেই ধরনের চেঞ্জ হয় বা যেই ইউনিট পরিমাণের আসলে পরিবর্তন হইতে পারে তাকেই আমরা বলবো হচ্ছে ভেরিয়েন্স। তো এই দুইটা জিনিস হচ্ছে ট্রেনিং ডেটার সাথে সম্পর্কিত। সো এখানে বায়াস এবং ভেরিয়েন্সের একটা ট্রেড অফ করা পসিবল হয়, যেখানে হচ্ছে বায়াসটাও বেশি থাকবে না, আবার হচ্ছে ধরেন যে ভেরিয়েন্সটাও বেশি থাকবে না। একটা মডেলকে আসলে বেটার পারফরমেন্স দিতে হলে, যদি সে আসলে অপটিমাইজড একটা পারফরমেন্স দিতে চায়, আর সুপারভাইজ মেশিন লার্নিং অ্যালগোরিদম সিক্স টু স্ট্রাইক আ ব্যালেন্স বিটুইন লো বায়াস অ্যান্ড লো ভেরিয়েন্স। তার মানে চিন্তা করেন আপনার যদি বায়াসও কম থাকে এবং ভেরিয়েন্সও কম থাকে, তার মানে দেখেন ট্রেনিং ডেটার এরর কম এবং ট্রেনিং ডেটাতে একটু চেঞ্জ হইলে তার আউটপুটেও আসলে বেশি চেঞ্জ হবে না। তার মানে আমরা বলতে পারতেছি যে তার বায়াসও কম, ভেরিয়েন্সও কম। তার মানে ইজিলি বোঝা যাইতেছে যে তার আসলে পারফরম্যান্সটা খুবই বেটার হবে। সে অল্প চেঞ্জের কারণে আসলে বেশি কি বলে স্প্রেড রেজাল্টও দিতেছে না, আবার ট্রেনিং ডেটা আসলে এররটাও কম দেখাইতেছে। সো এইভাবে আমরা যদি বায়াস এবং ভেরিয়েন্স দুইটারই যদি আমরা একটা ট্রেড অফ করতে চাই, তার মানে লো বায়াস অ্যান্ড লো ভেরিয়েন্স, এই দুইটা অবস্থায় সবসময় আমাদের মডেলের পারফরম্যান্সটা বেটার থাকে। দেন আসি যদি আমরা ওভারফিটিং এর মধ্যে, এইখানে দেখেন হয়তোবা আপনাদের পরীক্ষার সময় যদি কোশ্চেন থাকে, ওই কোশ্চেনের মধ্যে এই ধরনের একটা সিনারিওস থাকতে পারে, যেটা আমি বললাম যে আপনাদেরকে যে বেশি সংখ্যক ট্রেনিং এ পারফরমেন্স বেশি কিন্তু টেস্টিং এ পারফরমেন্স কম। আবার আরেকটা সিনারিওতে থাকতে পারে যে ট্রেনিং এবং টেস্টিং দুইটাতেই পারফরমেন্স কম, আগের বারের কোশ্চেনে যেটা আসছিল। তো ওই রকম দিয়ে আপনাদেরকে বলতে পারে হয়তো বা যে তাহলে এখন আইডেন্টিফাই করো যে কোনটা ওভার ফিটিং কোনটা আন্ডার ফিটিং। দেন এখানে দেখেন আরো কিছু জিনিস আছে যে আসলে কেন ওভার ফিটিং হইতে পারে, কেন আন্ডার ফিটিং হয়, কোন কোন ওয়েতে আসলে আমরা ওভার ফিটিং এবং আন্ডার ফিটিংটা হচ্ছে আমরা রোধ করব। এই জিনিসগুলাই কোশ্চেনে বেশিরভাগ এসে থাকে আর কি। তো আমরা যদি ওভার ফিটিংটা একটু পড়ি,
ওভারফিটিং হচ্ছে দেখেন যে জিনিসটা বললাম, when a model learns every pattern and noise in the data such an extent that it affects the performance of the model on the unseen data। তার মানে আপনার মডেলটা ট্রেনিং এর সময় অনেক কিছু নিতেছে, নয়েজ পর্যন্ত মানে ক্যাপচার করে নিতেছে। ধরুন যে ট্রেনিং ডেটায় অনেক নয়েজ আছে, কিছু গার্বেজ ভ্যালু আছে যেগুলো আসলে টেস্টিং ডেটার মধ্যে নাই বা রিয়েল ওয়ার্ল্ডের সাথে আসলে মিলে না, ওগুলা থেকেও সে আসলে ট্রেন হয়ে গেল, কিন্তু আসলে আনসিন ডাটার উপর গিয়ে তখন দেখা যায় যে আসলে তার পারফরমেন্সটা একটু এফেক্ট করতেছে। এই ধরনের টার্মকেই আসলে বলা হয় ওভারফিটিং। তো এইখানে কিছু জিনিস আছে, এগুলো একটু রিডিং পড়বেন। যেমন দ্য মডেল ফিটস দ্য ডেটা সো ওয়েল দ্যাট ইট ইন্টারপ্রেটস নয়েজ এস প্যাটার্ন ইন দ্য ডেটা। তার মানে এমনভাবে আসলে ট্রেনিংয়ের সময় মডেলগুলা ফিট হয়ে যায় যে তার নয়েজগুলাকেও সে আসলে একটা প্যাটার্ন হিসেবে ধরে নেয়। ধরেন অনেক গার্বেজ ভ্যালু আছে যে জিনিসগুলো দরকার নাই, যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজের যদি আপনি ট্রেনিং করাইতে চান মডেলের, তার ব্যাকগ্রাউন্ডে ধরেন মানুষের ছবি আছে বা ব্যাকগ্রাউন্ডে ধরেন যে অন্য কিছু জিনিসের পাতার ছবি বলতে পারেন বা অন্য কিছু। সো ওই জিনিসগুলোকেও সে হচ্ছে প্যাটার্ন হিসেবে নিয়ে নেয়, যেগুলো আসলে তার রিমুভ করে দেওয়া উচিত ছিল। তো ওই নয়েজগুলোকেও সে হচ্ছে তার ডিজিজের বা আসলে টার্গেটেড রিজিয়নের একটা প্যাটার্ন হিসেবে ধরে নেয়, যেটার কারণে দেখা যায় যে আনসিন ডাটার উপরে গিয়ে আসলে এই জিনিসগুলো না থাকার কারণে পারফরমেন্সটা খুবই লো চলে আসে। সো এই কারণে তখন ওভারফিটিং এর আসলে তৈরি হয়। যেমন এখানে একটা ছোট্ট জিনিস বলছে, এই জিনিসটা মনে রাখবেন। যেমন দেখেন, when a model has low bias and high variance, it ends up memorizing the data and causing overfitting। তার মানে এইটাও সিনারিওতে তুলে দিতে পারে যে একটা মডেল আছে যেখানে বায়াসটা লো এবং ভেরিয়েন্সটা হাই, তাহলে আসলে সে কোন ধরনের ফিটিং ইস্যুর মধ্যে আসলে পড়বে। ধরেন আপনাকে ট্রেনিং একুরেসি বেশি টেস্টিং একুরেসি কম এই কথা না বলে আপনাকে বলে দিল যে বায়াসটা আসলে কম এবং ভেরিয়েন্সটা বেশি হাই, তাহলে আসলে তার কি ধরনের প্রবলেমের অ্যারাইজ হইতে পারে, তখন এটা হচ্ছে ওভারফিটিং। ওভারফিটিং কজেস দ্য মডেল টু বিকাম স্পেসিফিক রাদার দেন জেনারিক। এগুলা পড়ার দরকার নাই। এখন মেইন যে জিনিসটা পড়বে, এই যে এখানে জিনিসটা বলছে, দিস ইউজুয়ালি লিডস টু হাই ট্রেনিং একুরেসি অ্যান্ড ভেরি লো টেস্ট একুরেসি। এই যে দুইটা কন্ডিশন বলতে পারেন, এই দুইটা কন্ডিশন যদি ম্যাচ করে দুইটার মধ্যে যে কোনো একটা, তাহলেই বুঝবেন যে আপনার মডেলটা আসলে ওভারফিট হয়েছে। তো ওভারফিট হওয়ার দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে ট্রেনিংয়ে একুরেসি কম, টেস্টিংয়ে একুরেসি, মানে ট্রেনিং একুরেসি বেশি, টেস্টিংয়ে কম। আর সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আপনার মডেলের বায়াস লো থাকবে এবং ভেরিয়েন্স হাই থাকবে। এই দুইটা জিনিস যদি হয় তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমার মডেলে ওভারফিটিং ইস্যুস আছে। এখন আমরা আসলে এই যে মডেলের বায়াস মানে ওভারফিটিং এর যে ইস্যুসটা, এই ওভারফিটিং ইস্যু আসলে আমরা কিভাবে দূর করতে পারি। কিছু টেকনিক দেয়া আছে, পরীক্ষার সময় এরকম আসতে পারে যে এই সিনারিও এর যে প্রবলেমটা অ্যারাইজ হয়েছে ওই প্রবলেমটা আসলে কিভাবে সলভ করা যায়। সো এখানে চারটা জিনিস দেয়া আছে। ক্রস ভ্যালিডেশন দেয়া আছে। দেন বলছে যে যদি ট্রেনিং ডেটা খুবই ছোট হয় তাহলে আমরা আরও ডেটাকে ক্লিন করে নিতে পারি বা ডেটা অ্যাড করে নিতে পারি। আবার বলছে ট্রেনিং ডেটা যদি খুব বেশি হয়ে যায় ওই ক্ষেত্রে আমরা ফিচার সিলেকশন ইউজ করতে পারি। আবার আরেকটা টার্ম হচ্ছে রেগুলারাইজেশন। এই চারটা টার্মের মাধ্যমে আসলে একটা মডেলের ওভারফিটিংটা দূর করা যায়। ক্রস ভ্যালিডেশন, ট্রেনিং ডেটা যদি কম থাকে তাহলে আমরা অ্যাড করব, আর যদি ট্রেনিংয়ের ডেটা বা ইনস্ট্যান্স অনেক বেশি থাকে তাহলে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং করে ডেটা কমায় দেব, বা স্পেসিফিক যেগুলো সিলেক্টিভ ডেটা ওইগুলোই আমরা রাখবো বা সিলেক্টিভ ফিচারগুলো আমরা রাখবো, বাকিগুলো আমাদের দরকার নেই। আর শেষেরটা হচ্ছে রেগুলারাইজেশন। এই চারটা টেকনিক ফলো করে আমরা ওভারফিটিংটা দূর করতে পারি। এখানে ক্রস ভ্যালিডেশন টার্মটা আপনারা আগে শুনছেন কি? দেখেন, ভ্যালিডেশন মানে আসলে হচ্ছে যে ভ্যালিডেট করা। ক্রস ভ্যালিডেশন মানে এখানে ক্রস ভ্যালিডেশনের কিছু কিছু ভ্যালুস থাকে। যেমন ধরেন আপনাকে টেস্টিং করার জন্য দিয়ে দেওয়া হলো বা ভ্যালিডেট করার জন্য দিয়ে দেওয়া হয়েছে আপনাকে 100 ডেটা। তো আমরা আসলে টেস্টিংয়ে দেখেন যে 20টা ডেটা রাখি। ধরেন 20% ডেটা যদি আমরা রাখি তাহলে ওই 20টা ডেটার উপরে ট্রেন হইতে মানে টেস্ট হচ্ছে। সো তখন কি হয় দেখেন, মডেলটা ট্রেনিংয়ের সময়, আপনারা কি শুনতেছেন? হ্যালো? আচ্ছা, কোনো জায়গায় যদি না বোঝেন একটু আমাকে বলুন। ধরেন আপনার কাছে টোটাল ডেটা আছে 100ই ধরেন। এখন আপনার ট্রেনিংয়ের সময় কাজ হচ্ছে যে 70% নিয়ে আপনি ট্রেন করতেছেন। ওকে, ভালো কথা। তার মানে আপনি 70টা ডেটা নিয়ে কাজ করতেছেন। ওই 70টা ডেটার প্যাটার্ন আসলে ক্রস ভ্যালিডেশন এর সময় এইখানে ম্যাচ করবে।
তো আপনি নরমালি যেটা হয় যদি ক্রস ভ্যালিডেশন ইউজ না করা হয়, আপনার ইনডেক্স 0 থেকে 69 পর্যন্ত যে ডেটাগুলো আছে তার মানে ওই 70টা ডেটার উপরে সে হচ্ছে ট্রেন হইতে থাকে, এবং বাদবাকি যে 30টা বা 20টা ডেটা ধরেন ওগুলোর উপরে সে টেস্ট হয়। কিন্তু আপনি যদি ক্রস ভ্যালিডেশন ইউজ করেন, ধরেন যে ক্রস ভ্যালিডেশনের ভ্যালু ইউজ করা যায়, যেমন কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন বলে। আপনি 5টা ফোল্ড ইউজ করতে পারেন, 3টা ফোল্ড ইউজ করতে পারেন, বা 7টা ফোল্ড ইউজ করতে পারেন। তো এগুলো ফোল্ডের আসলে সুবিধাটা কি হয়, ধরেন আপনি প্রথম ফোল্ডে মডেলটাকে ট্রেন করতে চাচ্ছেন বা ভ্যালিডেট করতে চাইতেছেন। তো ফার্স্ট ফোল্ডে কি হবে, ধরেন সে 0 থেকে প্রথমে নিল হচ্ছে 30 পর্যন্ত ইন্ডেক্সে, মানে র্যান্ডমলি সে হচ্ছে যে কোনো 70টা ডেটা নেবে। আবার মনে করেন যে 40 থেকে বাদবাকি আরও কয়েকটা ডেটা সে নিল। এরকম করে সে একটা সেট তৈরি করলো, ওই সেটে 70টা ডেটা আসলো। আবার সেকেন্ড ফোল্ডে যখন আবার সে টেস্ট মানে ট্রেন হবে, ওই সেকেন্ড ফোল্ডে ধরেন যে সে তখন ওই যে 50 থেকে শেষের ডেটাগুলো নিল, আবার সামনে থেকে কিছু অংশের ডেটা নিল। আবার ধরেন যে থার্ড ফোল্ডে সে ধরেন যে 35 থেকে 80 পর্যন্ত নিল, আবার ধরেন যে 90 থেকে 100 পর্যন্ত নিল। তো ওই কিছু কিছু অংশ থেকে এক একবার এক এক জায়গা থেকে র্যান্ডমলি সে 70টা ডেটা করে পিক করতেছে এবং বারবার ট্রেন হইতেছে। তাইলে এই ক্ষেত্রে আসলে সুবিধাটা হয় কি, মডেলের যে প্যাটার্নের রিকগনিশনের যে সিস্টেমটা বা প্যাটার্নগুলো যে সে আইডেন্টিফাই করতে পারতেছে, বিভিন্ন জায়গা থেকে আসলে সে ডেটাটা নিতে পারতেছে। সো এই কারণে ট্রেনিং এর মধ্যে আসলে ডেটার ভেরিয়েন্সটা ভালো থাকে। সো এই কারণে তার মডেলের পারফরমেন্সটা বেটার হয়। আর এগুলো তো বুঝতে পারছেন যে ডেটা আসলে বাড়ায় দেয় এখানে। আরেকটা হচ্ছে আপনার ফিটিং ইস্যু দূর করার জন্য ডেটা যদি বেশি থাকে তাইলে ফিচার সিলেকশন করে। যেমন ধরেন আপনি আসলে একটা মানুষের ইনকাম প্রেডিকশন করতে চাচ্ছেন। সো ওইখানে তার কি নামের কোনো দরকার আছে? সো ওই ফিচারগুলো বাদ দিয়ে দিতে পারেন। তার আসলে ইনকাম প্রেডিকশন করার জন্য বয়সের দরকার আছে, ঠিক আছে। তার হাইট, তার ওয়েট এগুলো আসলে মানুষের ইনকাম প্রেডিকশনের জন্য দরকার নেই। সো ওই যে আননেসেসারি ভেরিয়েবলস গুলা বা ফিচার গুলা ওইগুলো চাইলে আপনারা ডিলিট করে দিতে পারেন ফিচার সিলেকশনের মাধ্যমে। দেন আচ্ছা, ওভারফিটিং নিয়ে আপনাদের কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলেন? যে ওভারফিটিং কেন হয়, বায়াস কি, ভেরিয়েন্স কি, এবং ওভারফিটিং আসলে রোধ করার প্রক্রিয়াটা কি? হ্যালো, কোনটা স্যার রিক্যাপ করবো বলেন তো? ওভারফিটিং এর কোন জিনিসটা বোঝেন নাই বলেন, কারণ ওভারফিটিং নিয়ে তো অনেক ডিসকাস করা হয়েছে। কোন স্পেসিফিক জিনিস, নাকি পুরো ওভারফিটিংটাই বোঝেন নাই? দেখেন, ওভারফিটিং জিনিসটা হচ্ছে যে আপনার মডেলের ট্রেনিং এর ক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স দিবে, বলবে যে হ্যাঁ আমার রেজাল্ট খুবই ভালো, আমি ট্রেনিং এ দেখতে পারতেছি যে যা ডেটা দিবা আমি তাতেই হচ্ছে পারফরমেন্স আমার 100 আসবে। কিন্তু যখন অ্যাকচুয়ালি আপনি তাকে টেস্ট করতে যাচ্ছেন কোনো একটা আনসিন ডেটা দিয়ে, তখন আসলে সে ওই ধরনের পারফরমেন্স দিতে পারতেছে না। তখন তার পারফরমেন্সটা কমে আসে। সে ধরেন যে 60-70%-এর বেশি অ্যাকুরেট পারফরমেন্স দিতে পারে না। ওইটাকেই বলে হচ্ছে ওভারফিটিং। মানে ওভার হাইপড থাকে, মডেলটা বলতেছে যে না আমি আসলে সব ধরনের প্যাটার্ন নিয়ে নিছি, আমি আসলে সব যেই ডেটা দিবা আমি ওই ডেটা দিয়ে হচ্ছে আমি পারফরমেন্স একদম মানে 100 পারফরমেন্স দিব। কিন্তু আসলে যখন টেস্টিং করা হয় সে আসলে ওই ধরনের পারফরমেন্স দিতে পারে না। তার মানে এই যে এই দুইটা জিনিস খেয়াল করেন, যে আপনার যদি বায়াস লো থাকে এবং ভেরিয়েন্স যদি হাই থাকে তাহলে ওভারফিটিং হইতে পারে, অথবা আরেকটা যেটা বললাম এখন, যে ট্রেনিং এর একুরেসি যদি হাই থাকে এবং টেস্টিং এর একুরেসি যদি লো থাকে, তাহলে হচ্ছে আপনার ওভারফিটিং হয়। তো এই ওভারফিটিং গুলা হইলে আসলে আপনি দূর করবেন কিভাবে? ক্রস ভ্যালিডেশনের একটা সিস্টেম আছে। ট্রেনিং ডেটা কম হইলে ট্রেনিং ডেটা বাড়ায় দেওয়া হচ্ছে আরেকটা সিস্টেম। আরেকটা ওয়ে হইতে পারে যে ট্রেনিং ডেটা যদি খুব বেশি থাকে আপনি ফিচার সিলেকশনের মাধ্যমে আননেসেসারি ফিচারগুলো দূর করে দিবেন, রিমুভ করবেন। আর 4 নাম্বার ওয়েটা হচ্ছে যদি রেগুলারাইজেশন ইউজ করেন। এই 4টা জিনিস একটু মুখস্থ রাখবেন, যে এই 4টা টেকনিকের মাধ্যমে আসলে ওভারফিটিং দূর করা যায়। এখন যদি আন্ডার ফিটিং এ আসি, এটা হচ্ছে একদম ধরেন যে অপোজিট জিনিস। তাহলে এইখানে যেহেতু আমরা বলছি যে বায়াস লো থাকবে, ভেরিয়েন্স হাই থাকবে, তাহলে আমাদের হচ্ছে ওভার ফিটিং হবে। তাহলে আন্ডার ফিটিং এ আমরা একটু দেখি যে আসলে এখানে কি ইস্যুসটা হয়েছে। আহ, এখানে দেখেন, when the model fails to learn from the training dataset and is also able to generalize, not able to generalize in test dataset, তখন সেটাকে আসলে আন্ডার ফিটিং বলা হয়। তার মানে ওভার ফিটিং আমরা বলছি যে ট্রেনিং ডেটাতে পারফরমেন্স ভালো কিন্তু টেস্টিং এ কম। আন্ডার ফিটিং এ ট্রেনিং এও কম, টেস্টিং এও কম।
তখনই বলবো যে আমরা এখানে আন্ডার ফিটিং দেখা দিছে। এবং এই যে বায়াসের জিনিসটা মিলায় দেখেন যে এখানে বলছি যদি বায়াস হাই থাকে আর ভেরিয়েন্স লো থাকে তখন আসলে তাকে আন্ডার ফিটিং বলা হয়। আর উপরে আমরা পড়ছিলাম যে বায়াস যদি লো থাকে আর ভেরিয়েন্স হাই থাকে, তার মানে বায়াস লো থাকলে ওভারফিটিং, আর বায়াসটা যদি হাই থাকে তাহলে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে আন্ডার ফিটিং। আর ভেরিয়েন্স যদি লো থাকে তাহলে সেটাকে আন্ডার ফিটিং বলা হয়। এই দুইটা কন্ডিশন খালি মনে রাখবেন। আর আসলে আন্ডার ফিটিং কিভাবে প্রিভেন্ট করা যায় তারও হচ্ছে এখানে দুইটা জিনিস, মানে তিনটা সিস্টেম বলে দিছি। যে মডেলের কমপ্লেক্সিটি বাড়াইলে আন্ডার ফিটিং দূর করা যায়, নাম্বার অফ ফিচার যদি ট্রেনিং ডেটাতে বাড়াই দেওয়া হয় তাহলেও দূর করা যায়, আর যদি নয়েজ রিমুভ করা হয় ডেটা থেকে তাহলে আন্ডার ফিটিং দূর করা যায়। তার মানে দেখেন ওভার ফিটিং আর আন্ডার ফিটিং এই দুইটাই আমাদের মডেলের জন্য ক্ষতি। এই দুইটা জিনিসকে আমরা যদি দূর করতে পারি তাহলেই হচ্ছে আমাদের মডেলের পারফরমেন্সটা বেটার হবে। এবং এই দুইটা জিনিস দূর করলে দেখেন এক জায়গায় বলছে যে বায়াস লো ভেরিয়েন্স হাই, আর এক জায়গায় বলছে যে ভেরিয়েন্স লো বায়াস হাই। তার মানে আগে আমরা যেটা পড়ে আসছিলাম, যেইখানে আমাদের বায়াস এবং ভেরিয়েন্স দুইটাই লো অবস্থায় থাকবে ওইখানেই হচ্ছে আমরা আমাদের অপটিমাল সলিউশন মানে মডেলের পারফরমেন্সটা পাবো। তার মানে এই যে টেকনিকগুলো আছে এই টেকনিকগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমাদের মডেলের বায়াস এবং ভেরিয়েন্সের একটা সমঝোতা থাকবে। সেই ক্ষেত্রে আমাদের ওভার ফিটিং এবং আন্ডার ফিটিং দুইটাই রোধ হবে এবং আমরা খুবই সহজে মডেলের একটা অপটিমাল সলিউশন প্রপোজ করতে পারবো। সো এই আন্ডার ফিটিং কি, ওভার ফিটিং কি, কেন হয় এবং কিভাবে এগুলা আসলে প্রিভেন্ট করা যায় এই জিনিসগুলো একটু মনে রাখার ট্রাই করবেন। রেগুলারাইজেশন থেকে আসলে ওইভাবে পরীক্ষার সময় কোশ্চেন আসে না। তাও রেগুলারাইজেশনটা হচ্ছে মূলত ওই যে আমরা একটা টেকনিক এখানে পড়ছিলাম যে ওভারফিটিং দূর করার একটা টেকনিক হচ্ছে রেগুলারাইজেশন। তো এই রেগুলারাইজেশনটা হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আসলে ওভারফিটিং আমরা দূর করি বাই অ্যাডিং দ্য পেনাল্টি টার্ম বলতে পারেন। যেমন ধরেন এরর ফাংশনের মধ্যে আপনার একটা পেনাল্টি টার্ম ইউজ করে দিলাম যে আচ্ছা এই এররটা আসলে হইতেই পারে, কিন্তু এটা আমরা হচ্ছে খুবই নেগলিজিবল হওয়ার কারণে আমরা হচ্ছে ওইটাকে আমলে আনি না। সো এই ধরনের জিনিস আসলে ইউজ করে আমরা চাইলে ইজিলি হচ্ছে রেগুলারাইজেশনের মাধ্যমে ওভারফিটিং দূর করতে পারি আর কি। সো শুধুমাত্র এইটুকুন সংজ্ঞাটুকুনই পড়তে পারেন রেগুলারাইজেশনের, এর থেকে বেশি আসলে কিছু পড়ার দরকার নাই। পরীক্ষাও সামনে, এই যেগুলা এখান থেকে ম্যাথমেটিক্যাল কোনো কিছু আসবে না আসলে, সো এই টার্মগুলো আপনাদের না পড়লেও চলবে। আপনারা জাস্ট রেগুলারাইজেশনের এই সংজ্ঞাটা পড়লেই চলবে আই গেস। আর একটু এই নামগুলা পড়তে পারেন যে রেগুলারাইজেশন দুই ধরনের, রিজ রিগ্রেশন বা এল টু, আর ল্যাসো রিগ্রেশন অথবা এল ওয়ান রেগুলারাইজেশন। আর নিচে লার্নিং রেট বলতে বোঝায় হচ্ছে যে আপনার মডেলটা প্রত্যেকটা ইপোকে আসলে কতটুকুন করে লার্ন করবে, এই জিনিসটাকে বলা হচ্ছে লার্নিং রেট আর কি। এটার গোলটা থাকে হচ্ছে যে আসলে অপটিমাল একটা লার্নিং আপনাকে এনশিওর করা, যে আপনার মডেলটা সঠিকভাবে লার্ন করতে পারতেছে কিনা। যেমন দেখেন লার্নিং রেট যদি আপনার বেশি থাকে তার মানে আপনার মডেল হচ্ছে ওভারফিটিং হওয়ার চান্স থাকে। তার মানে অল্প ডেটাতে সে অনেক বেশি শিখে ফেলতেছে, কিন্তু যখন তাকে টেস্টিং এর জন্য ডেটা দেয়া হয় তখন সে ভালো করে আসলে রেজাল্ট বা পারফরমেন্স দিতে পারে না। সো এই কারণে লার্নিং রেটটা আসলে খুব বেশিও দেওয়া যাবে না, খুব স্লো করা যাবে না, একটা মিডিয়াম পর্যায়ে রাখা লাগে। দেন আর্লি স্টপিং এর যে বিষয়টা, আর্লি স্টপিং মানে তো বুঝতেছেন যে আসলে খুব তাড়াতাড়ি স্টপ হয়ে যাবে। আপনার মডেলটা যখন ট্রেন হওয়ার সময় দেখেন যে অনেকগুলো ইপক বা ইটারেশন থাকে। ধরেন যে 50টা ইটারেশন আপনি দিলেন মডেলটা ট্রেন হওয়ার জন্য, 50 বার বারবার ঘুরে ঘুরে মডেলটা প্যাটার্নগুলো রিকগনাইজ করবে। সো তখন ধরেন যে 20 বার ইপক রান হওয়া পর্যন্ত পারফরমেন্স আপনার বৃদ্ধি পাইছে, কিন্তু তারপরে দেখা যায় যে একটা সময় পরে আপনার মডেলের আর পারফরমেন্স আপগ্রেড হচ্ছে না। ধরেন যে 96% ছিল, ওই 96%ই হচ্ছে পরের রিপোর্টগুলো বারবার 96এই থাকতেছে। সো ওই তখন আসলে আর্লি স্টপিংটা ইউজ করা হয়। আর এই আর্লি স্টপিংয়ে হচ্ছে বেশিরভাগ সময় প্লেটো নামে একটা ফাংশন আছে ওটা ইউজ করে। ওটা কাইন্ড অফ এরকম, আপনাদের যেহেতু এআই পড়ানো হয় নাই, এটা ধরেন যে একটা ফিল্ড আছে এরকম সমতল ভূমি বলতে পারেন। ধরেন যে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন এই বরাবর আপনি হচ্ছে মরুভূমিতে পানি খোঁজার জন্য যাইতেছেন, বা কোনো একটা গোলের দিকে আপনি আগাইতেছেন, এইটুকুন পর্যন্ত গেলেন, সামনে দেখতেছেন যে সেম অবস্থা, আপনি আসলে আহ, মোটামুটি ধরেন যে 100 গজ যাওয়ার কথা ছিল, আপনি ধরেন যে 50 গজ গেছেন, ঠিক আছে, তারপরে দেখতেছেন যে একই অবস্থা দূর থেকে দেখা যাইতেছে, ওখানে আসলে আপডেট হওয়ার কোনো কিছু আপনার আসলে চোখে পড়তেছে না। সো ওই ক্ষেত্রে আসলে আপনি আর সামনে না গিয়ে আপনি চাবেন যে আসলে আমার আসলে টাইম এখানে ক্ষুদাই নষ্ট করার দরকার নাই, আমার এখানে টাইমের এফিসিয়েন্সিটা রাখা উচিত। সো এই জিনিসটার উপরে বেস করেই আসলে ওই প্লেটো নামে একটা
ফাংশন অ্যাড করা হয় আর্লি স্টপিং এর ক্ষেত্রে, যে আমার পেশেন্স যদি 5 থাকে, ধরেন যে 5টা ইপকের পরে যদি আমি দেখি যে আমার মডেলের পারফরম্যান্স বাড়তেছে না অথবা এরর কমতেছে না, তখন আমি হচ্ছে ওইখানে ট্রেনিংটাকে স্টপ করে দিব। কারণ ওই সময় আমার মডেলের আর ট্রেনিং বাড়বে না বা পারফরম্যান্সও বাড়বে না, শুধুই কেবলমাত্র আমার কম্পিউটেশনাল ইউনিট খরচ হবে, আমার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বাড়বে, কিন্তু আমার মডেলের পারফরমেন্সে কোনো ইমপ্রুভ হবে না। সো এই কারণে আমাদের মডেলটা যদি 5টা বা 7টা ইপক পর্যন্ত হচ্ছে পারফরমেন্সের কোনো ধরনের এনহ্যান্স না হয়, আমরা আর্লি স্টপিং ইউজ করে অফ করে দিই। দেন এইখানে কিছু জিনিস আছে, ডিফারেন্স পড়তে পারেন। হ্যাঁ, ব্যাচ লার্নিং, মিনি ব্যাচ আর স্টকাস্টিক যেটা আছে, এই জিনিসটা পড়েন খালি। আর পলিনোমিয়াল রিগ্রেশন এগুলো পড়ার দরকার নেই। এখান থেকে পড়বেন হচ্ছে ব্যাচ লার্নিং, মিনি লার্নিং এর ডিফারেন্স। আর আর্লি স্টপিংটা তো বললাম। এই জিনিসগুলো জাস্ট খালি ডেফিনেশনগুলো একটু দেখবেন আর কি, যেগুলো আসলে কেন ইউজ করা হয়, এইটুকুন পড়েন। আর এই সংজ্ঞা, ওই যে ইকুয়েশনসগুলো দরকার নেই, রেগুলারাইজেশনের সংজ্ঞাটা পড়বেন। আর চাইলে হচ্ছে এই জিনিসটা একটু মনে রাখেন, পেনাল্টি টার্ম সহ, যে আসলে ইকুয়েশনটা কি, খালি জানার জন্য যে কস্ট ফাংশনের ইকুয়েশনটা কি। এগুলো থেকে কোনো ম্যাথ আসবে না, পুরোটাই এই মানে ডকুমেন্ট থেকে শুধুমাত্র আপনার থিওরি আসবে। থিওরি একটা প্রশ্ন আসবে 5 মার্কের এই ডকুমেন্ট থেকে। সো এটা আপনারা ওইভাবেই রিডিং পড়বেন, ভালো করে একটু আইডিয়া রাখবেন যে এখান থেকে কি আসার পসিবিলিটিস আছে। এই ছিল আপনাদের আজকের পড়া। ছোট্ট জিনিস, পরীক্ষার সময় কম আসবে, সো এটা নিয়ে আসলে টেনশন নেওয়ার মতো কিছু নাই। তার মানে আজকে আমরা পড়লাম কি, বায়াস কি, ভেরিয়েন্স কি, বায়াস আর ভেরিয়েন্সের মধ্যে ট্রেড অফটা আসলে বলতে কি বোঝায়। তার মানে লো বায়াস আর লো ভেরিয়েন্সে আমরা মডেলের অপটিমাল সলিউশন পাই, এই জন্য এটাই হচ্ছে আমাদের মানে একটা ট্রেড অফ বলতে পারেন আমরা। দেন হচ্ছে ওভারফিটিং কি, কেন হয় এবং কিভাবে প্রিভেন্ট করা যায়, আন্ডারফিটিং কি, কেন হয় এবং কিভাবে প্রিভেন্ট করা যায়, রেগুলারাইজেশনটা কি, সংজ্ঞা পড়লেন, 2 ধরনের রেগুলারাইজেশন, নামগুলো জানলেন খালি, আর্লি স্টপিং কেন ইউজ করা হয়, দেন এই ডিফারেন্সগুলা পড়বেন, ব্যাচ লার্নিং, মিনি ব্যাচ আর স্টকাস্টিকের। আর কিছু দরকার নেই, এই যে ছোট্ট 4-5টা কনসেপ্ট, ছোট ছোট জিনিস, এই জিনিসগুলো পড়লেই আসলে আপনাদের পরীক্ষায় কমন পড়বে। তো এক্সট্রা বাইরের আর কোনো কিছু আসলে পড়ার দরকার নেই।